সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ সৈকত। স্টাডি উইথ সৈকত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করতে চলেছি ইউজিসি নেট ইতিহাসের সেকেন্ড পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বেশি বকবক না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, রাজার পরিশ্রমের প্রধান মূল্য আমাদের মতে ভারতের মধ্যযুগীয় শক্তির বিরুদ্ধে তার লড়াইয়ের মধ্যে নিহিত, এবং এই কারণেই আমরা তাকে বর্তমান ভারতীয় রেনেসাঁর জনক হিসাবে সম্মান জানাই। এই কথাগুলো কে লিখেছেন? তো আমাদের কাছে অপশন রয়েছে: 1 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 2 দ্বারকানাথ ঠাকুর, 3 অবনীন্দ্র ঘোষ, 4 বিপিনচন্দ্র পাল। তো আমাদের এখানে অ্যান্সার হবে 4 বিপিনচন্দ্র পাল। সবাই নোট ডাউন করে নাও। ওকে, এবার আমি যাচ্ছি পরের প্রশ্ন। পরের 2 নম্বর প্রশ্ন, 1835 সালে বোম্বাইয়ের এলিফিন্টস্টোন ইনস্টিটিউটের প্রথম ভারতীয় নেটিভ অধ্যাপক কে হন? অপশানগুলো দেখে নিই আমরা। অপশান 1 দাবোদা পান্ডুরং তকদরক, 2 বাল গঙ্গাধর আম্বেকর, 3 পরশুরাম বলবন্ত গোডবোলে, 4 সদাশিব কাশীনাথ ছত্রে। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 2 বাল গঙ্গাধর আম্বেকর। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের 3 নম্বর প্রশ্ন, রাওয়ালপিন্ডিতে প্রথম বালিকা বিদ্যালয় কবে খোলা হয়েছিল? ফেব্রুয়ারি 1856, জুন 1856, ডিসেম্বর 1856 না আগস্ট 1856? তাহলে তোমরা যারা যারা এই কোশ্চেনের অ্যান্সারটা জানো তারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তাড়াতাড়ি। তো এটার অ্যান্সার হবে 3 ডিসেম্বর 1856। এটা হবে আমাদের অ্যান্সার। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের 4 নম্বর প্রশ্ন, 1878 সালের ভার্নিকুলার প্রেস অ্যাক্ট 14 মার্চ আইনে পরিণত হয় এবং মাদ্রাজ ছাড়া সব দেশে কার্যকর হয়। কারণ মানে কেন কার্যকর হয় মাদ্রাজকে ছেড়ে? তো কারণগুলো দেখে নিই। প্রথম কারণ হচ্ছে আমাদের মাদ্রাজের স্থানীয়রা ব্রিটিশপন্থী ছিল। 2 সেই সময়ে মাদ্রাজ প্রদেশে শুধুমাত্র ইংরেজি পত্রিকা ছিল। 3 যেখানে ভারতীয় ভাষার সংবাদপত্র তখনও শক্তিশালী ছিল না। 4 মাদ্রাজের বেশিরভাগ দেশীয় ছাপাখানা ব্রিটিশদের মালিকানাধীন ছিল। তো এটা আমরা অনেকেই জানি, এটা হবে 2, কারণ সেই সময় মাদ্রাজ প্রদেশে শুধুমাত্র ইংরেজি পত্রিকা ছিল তাই। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরে 5 নম্বর প্রশ্ন, 1884 থেকে 88 সালে একজন 22 বছর বয়সী হিন্দু মহিলাকে তার স্বামী বোম্বে হাইকোর্টে নিয়ে যান। এই মামলার নাম কি? অপশন 1 রুক্মিণী মাধবজি মামলা, অপশন 2 রুক্কাবাই দাদাজি মামলা, অপশন 3 রুক্কাবাই বাবাজি মামলা, অপশন 4 রমাবাই কেশবজি মামলা। তো যারা যারা এই অ্যান্সারটা জানো অবশ্যই কমেন্টে জানাও। এটার অ্যান্সার হবে আমাদের অপশন 2 রুক্কাবাই দাদাজি মামলা। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের 6 নম্বর প্রশ্ন, তারাবাই শিন্ডের বিখ্যাত বই স্ত্রী পুরুষ তুলনা কোন সালে প্রকাশিত হয়েছিল? 1 নম্বর 1880, 2 নম্বর 1883, 3 নম্বর 1882, 4 নম্বর 1885। তো এটার অ্যান্সার আমরা অনেকেই জানি, এটা হবে 1882। 3 নম্বর হবে হচ্ছে এটা রাইট অ্যান্সার। তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি যত তাড়াতাড়ি পারি তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তো আমরা পরের প্রশ্নে দেখি। পরের 7 নম্বর প্রশ্ন, কোন সালে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশন থেকে আলাদা ছিল? আমরা আগে অপশনগুলো দেখে নিই। 1 নম্বর 1894 খ্রিস্টাব্দ বা 94 সালে, 2 নম্বর 1895,
3 নাম্বার 1896 আর 4 নাম্বার হচ্ছে 1901। তো এটার রাইট অ্যান্সার হবে অপশন 2, 1895। আমরা পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। 19 শতকের শেষের দিকে সংগঠিত কৃষি বিদ্রোহগুলিকে কালানুক্রমিকভাবে সাজান। মানে কাল অনুযায়ী কৃষি বিদ্রোহগুলোকে সাজাতে বলা হয়েছে আমাদের এখানে। তাহলে প্রথমে আমরা এ বি সি ডি এই অপশনগুলো দেখে নিই। এ হচ্ছে পাঞ্জাবের কুকা বিদ্রোহ, বি হচ্ছে পাবনা জেলার কৃষক বিদ্রোহ, সি হচ্ছে বাংলার নীল বিদ্রোহ, আর ডি হচ্ছে দাক্ষিণাত্যের কৃষি হাঙ্গামা। এবার নিচে সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের 1 2 3 4 করে এ বি সি ডি বা সি এ বি সি এরকম ভাবে সবগুলো সাজানো রয়েছে। এর মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার, তো চাপ নিতে হবে না, আমি বলছি তোমাদের। এই উত্তরটা হবে অপশন 4, 4 নাম্বারটা হবে রাইট অ্যান্সার। কারণ কালানুক্রমিকভাবে যদি সাজাতে বলে তাহলে আমাদের বলেছে পরপর সাজাতে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে সি আগে হবে, তারপরে এ, তারপরে বি, তারপরে ডি। তো ওরকম ভাবে আমরা তাহলে কালানুক্রমিক ভাবে সাজাই। তাহলে সিতে আমাদের ছিল কি নীল বিদ্রোহ, যেটা হয়েছিল 1859 খ্রিস্টাব্দে হয়েছিল নীল বিদ্রোহ। এটা তাহলে প্রথমে গেল। 59-এর পরে তারপরে হচ্ছে আমাদের এ। এ কি বলেছে, এ ছিল কুকা বিদ্রোহ, যেটা হয়েছিল আমাদের কুকা বিদ্রোহ হয়েছিল 1800 কত সালে, 1871 সালে হয়েছিল কুকা বিদ্রোহ, যেটা 71 থেকে আমরা অনেকে 72ও বলে থাকি। তো কুকা বিদ্রোহ এখানে গেল। তারপরে হয়েছিল অপশন বি, যেটা হচ্ছে পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহ হয়েছিল 1873 সালে পাবনা বিদ্রোহ হয়েছিল। 1873 সালে পাবনা বিদ্রোহ হয়ে গেল। ঠিক আছে, এবার লাস্টে হচ্ছে দাক্ষিণাত্যের হাঙ্গামা, যেটা কিনা কত খ্রিস্টাব্দে হয়েছিল, যেটা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে অপশন 4। তাহলে আমরা পরের প্রশ্নে এগিয়ে যাই। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন। তালিকা 1 এর সাথে তালিকা 2 মেলান এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এবং তাদের সভাপতিত্বের বছরের সঠিক কোডটি নির্বাচন করুন। আবার আগের মতন এটারও কোড, কিন্তু এটার একটু আলাদা। কেন আমি সেটাও বলে দিচ্ছি। এটা আমরা ছোটবেলায় সেই ম্যাচিং করেছিলাম না, এর সাথে কোনটা ম্যাচ খাবে, বি এর সাথে কোনটা ম্যাচ খাবে, তো এটা অনেকটা ওরকমই। এখানে এতে রয়েছে দাদা সাহেব নওরাজি, 2তে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডবার্ন, ডি হচ্ছে ডক্টর অ্যানি বেসান্ত। তাহলে আমরা এটা সলভ করা চালু করি। প্রথমে হবে যেটা দাদা সাহেব নওরাজি, সেটা হবে 4। এই 4 নম্বরটা হচ্ছে এটা, এক এ হবে 4 নম্বর, এর সাথে এটা ম্যাচ খাচ্ছে। তারপরে বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হবে 1 নম্বর, এটার সাথে এটা ম্যাচ খাচ্ছে। তারপরে সি উইলিয়াম ওয়ার্ডবার্ন, এটার সাথে এটাই হবে। আর তারপরে ডক্টর অ্যানি বেসান্ত, এটা হচ্ছে সবাই জানেই এটা এইটাই হবে। তাহলে যদি কারোর কোথাও কোয়ারি থেকে থাকে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সবার কোয়ারি সলভ করে দেবো। তাহলে আমরা পরের প্রশ্নে চলে আসি। পরে 10 নম্বর প্রশ্ন। 1899 সালে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা সফর করেন তখন নিচের কোন স্থানগুলিতে বেদান্ত কেন্দ্র স্থাপন করা হয়েছিল? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। অপশন এ শিকাগো, বি নিউ ইয়র্ক, সি সান ফ্রান্সিসকো, আর ডি লস অ্যাঞ্জেলেস। কিন্তু এটা এরকম না, এটার এখানে নিচে কোড দেওয়া রয়েছে। কোডের সাথে কোনটা ম্যাচ খাবে? কোডের সাথে ম্যাচ খাবে
4 নাম্বার সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস। তো তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কে দ্য লেক অফ পামস উপন্যাসটি লিখেছিলেন এবং কার ইংরেজি পদ্যে রামায়ণ ও মহাভারত অনুবাদ তাকে ইন্দো অ্যাংলিয়ান সাহিত্যে স্থায়ী আসন করে দিয়েছে? তো এটার অ্যান্সার যারা যারা জানে অবশ্যই তারা জানাও কমেন্টে। তো এটার অপশনগুলো আগে জেনে নিই। অপশন 1 হচ্ছে রমেশচন্দ্র দত্ত, 2 মাইকেল মধুসূদন দত্ত, 3 অরুণ দত্ত, 4 রজনীপাম দত্ত। সব নামগুলোই কিন্তু চেনা, কিন্তু এর মধ্যে একটাই হবে অ্যান্সার। সেই অ্যান্সারটা হলো রমেশচন্দ্র দত্ত। অনেকে এনাকে আর.সি. দত্তা বলেও চেনে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, মানে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তি সংক্রান্ত সেফটি ভলভ থিওরি বা নিরাপত্তা ভালভ থিওরি বা তত্ত্বটি নিচের মধ্যে কে গ্রহণ করেছিলেন? তো এখানে আগে অপশনগুলো দেখে নিই আমরা। 1 হচ্ছে লালা রাজপথ রায়, 2 সি.এফ. অ্যান্ড্রুজ এবং গিরিজা মুখার্জি, 3 হচ্ছে আর পাম দত্ত, 4 হচ্ছে এম.এস. গোলওয়ালকার। তো এখানে অ্যান্সারটা হবে লালা রাজপথ রায়, 1 নাম্বার। এটা হচ্ছে অ্যান্সার, লালা রাজপথ রায়। কেন? কারণ তিনি তার ইয়ং ইন্ডিয়ান বইতে এটি উল্লেখ করেছিলেন। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, স্বামী শ্রদ্ধানন্দ কোন সালে হরিদ্বারে গুরুকুল কাংড়ি শুরু করেন? অপশন 1 1902, অপশন 2 1904, অপশন 3 1906, অপশন 4 1908। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সারটা হবে অপশন 1 1902। তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, কোন সালে লালা রাজপথ রায় এবং অজিত সিংকে নির্বাসিত করা হয়েছিল? অপশন 1 1907, অপশন 2 1908, অপশন 3 1909 এবং অপশন 4 1910। কোনটা হবে রাইট অ্যান্সার? তো রাইট অ্যান্সারটা হবে অপশন 1 1907। এবার আমাদের পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, 1908 সালে আমেরিকায় প্রথম নিয়মিত প্রচারপত্র দ্য ফ্রি হিন্দুস্তান কে প্রকাশ করেছিলেন? 1 সর্দার সিং রানা, 2 শ্যামজি কৃষ্ণ বর্মা, 3 তারকনাথ দাস, 4 মাদাম কামা। তো এটার রাইট অ্যান্সার হবে, এটার রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার, তারকনাথ দাস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, কারণ যাতে পরের ভিডিওটা তোমার কাছে আগে পৌঁছায়, না অন্যর কাছে যেন না পৌঁছায়, আগে তোমার কাছে যেন আগে পৌঁছায়, তার জন্য সাবস্ক্রাইবটা করতে হবে। আর অবশ্যই বেল আইকনটা কিন্তু টিপে দেবে বস। তো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেট সেট সবকিছু একটা জায়গাতেই এখন পাওয়া যাবে, সেটা হচ্ছে স্টাডি উইথ সৈকত ইউটিউব চ্যানেলে। তো আজকের জন্য টাটা।